সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলুর যে দাগ রোগ বা স্ক্যাব রোগ, সেই বিষয়টি নিয়ে। আলু আমাদের হয়ে যাওয়া আলু দাগ হওয়ার কারণে মান খারাপ হয়ে যায় এবং অনেক আলু আমাদের রিজেক্ট করতে হয়, বাতিল করতে হয়। সেই কারণে কাঙ্ক্ষিত হয়ে যাওয়া আলুও আমাদের আসলে ফলন কম হিসাবেই ধরে নিতে হয় এবং আমরা ক্ষতির সম্মুখীন হই। এই সমস্যাটি থেকে আমরা কিভাবে আমাদের আলুর ফলকে বাঁচাবো, কিভাবে কি ব্যবস্থাপনা নিলে আমাদের আলুতে এই সমস্যাটি হবে না, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, কথা বলতেছি আলুর দাগ রোগ নিয়ে। আলুর দাগ রোগ এটি স্ক্যাব নামক এক ধরনের ব্যাকটেরিয়া, এক ধরনের জীবাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে এই রোগটি হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান কয়েকটি কারণ হচ্ছে, এটি হচ্ছে একটি বীজবাহিত রোগ, আবার এটি একটি মাটিবাহিত রোগও। অপরপক্ষে কিছু কিছু ম্যানেজমেন্ট, কিছু কিছু পরিচর্যার কারণেও, ভুল পরিচর্যার কারণেও এই রোগ হয়ে থাকে। তো মূলত কি কি পরিচর্যা নিলে আমরা এই রোগ থেকে আসলে আমাদের আলুকে রক্ষা করতে পারবো, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। তো এই আলুতে আমরা আসলে যেহেতু জানছি যে এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এবং মাটিবাহিত রোগ, বীজবাহিত রোগ। তো এই মাটিবাহিত রোগ, বীজবাহিত রোগ এবং পরিচর্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে, যেহেতু এটি একটি বীজবাহিত রোগ, অবশ্যই এটি একটি ভালো বীজ থেকেই এর বীজ নিতে হবে, যেই বীজতলায় বা যেই বীজে এই সমস্যাটি আগে হয়নি। তো অবশ্যই ওই বীজ থেকেই এই আলুর বীজ সংরক্ষণ করতে হবে, ভালো বীজ থেকে নিতে হবে, যাতে ওই আলুতে স্ক্যাব রোগটি না থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে যেই মাটিতে আমরা লাগাবো ওই মাটিতে জানি এই রোগটা না হয়। যদি এর আগের বার হয়েছে, অন্তত 4 বছরের মতন এই জীবাণু ওই মাটিতেই থাকে। তাছাড়া পরবর্তীতে এইটা আসলে গ্যাপ দেওয়া, অন্য ফসল করা। আর এর যে আবার পোষক গাছগুলো থাকে, যেমন মূলা, আবার গাজর, বিট, এই ধরনের যে সবজিগুলো আছে, এই সবজিগুলো ওই জমিতে না করা। এইটা করলে ওই রোগটা ওখানে থেকে যাবে। তো এতক্ষণ জানলাম যে আসলে আমাদের কোন ধরনের বীজ নিতে হবে এবং কোন ধরনের জমিতে এই আলুগুলো লাগালে দাগ রোগটা হবে না। তো এখন আমরা জানবো, যেহেতু আমরা ওই বীজগুলো লাগিয়ে ফেলছি, আমাদের গাছগুলো এখন প্রায় 40 দিন পার হয়ে গেছে, 50 দিনের উপরে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কিনা, কি করলে আমাদের এই রোগটা হবে না কিংবা হওয়া থেকে আমরা বিরত রাখতে পারি। সেই ক্ষেত্রে চাষি ভাইরা অবশ্যই যেটা করতে হবে সেটি হচ্ছে, আলুর জমি 60 দিনের পরে সেচ ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্ব রাখতে হবে। 60 দিনের পরে অবশ্যই আলুতে আর কোনো রকম সেচ দেওয়া যাবে না। যদিও সেখানে পানির প্রয়োজন হয়, সেচের প্রয়োজন হয়, তারপরও সেচ দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, আলু আপনার তোলার আগেই, আমরা জানি যে কয়েকদিন আগেই, 7 থেকে 10 দিন, 15 দিন আগে আমরা আলুর ডালগুলো তুলে ফেলি। এই ডাল তুলে বেশি দিন রাখা যাবে না। এটা সর্বোচ্চ 15 দিন, 15 দিনের বেশি রাখলে কিন্তু এই সমস্যাটি হওয়ার প্রবণতা খুবই বেশি থাকে। সেক্ষেত্রে এই দিকেও দৃষ্টিকোণ রাখতে হবে যে আসলে 15 দিনের উপরে জানি আমার আলুর এই ডাল উখড়ানোর পরে না থাকে। তাছাড়াও 40 দিনের পরে যে আমরা সেচটা দিই, এই সেচটা জানি একেবারেই ঢালাও সেচ হয়ে না যায়, এমনভাবে হয়ে না যায় যে একেবারে আলু প্লাবন সেচ যেটা বলে, একটা থেকে আরেকটা উঠে চলে যাচ্ছে, এইভাবে সেচ দেওয়া যাবে না। অবশ্যই আলুর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ উপরে ফাঁকা রেখে সেচটা দিলে এই সমস্যাটি কম হয়ে থাকে। এই গেল পরিচর্যার কিছু কিছু বিষয়। এখন এই সাইড থেকেও কোনো মেডিসিন দ্বারা কি আসলে আমরা এই আলুর স্ক্যাব রোগটা সারাতে পারি কিংবা দমন করতে পারি? হ্যাঁ দর্শক বন্ধুরা, এখানেও কিছু
সুযোগ সুবিধা রয়েছে যেই সকল কীটনাশক, যেই সকল ছত্রাকনাশক, যেই সকল বালাইনাশক এবং কিছু অণুজৈবিক খাদ্যের মাধ্যমে আমরা এই স্ক্যাব রোগটি দমন বা নিয়ন্ত্রণে রাখতে পারি। তো আপনারা অবশ্যই জানেন এবং যারা আলু চাষের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই জানেন যে আসলে বোরন এই স্ক্যাব রোগের জন্য খুবই একটি সহায়ক অণুজৈবিক সার। এই বোরন যদি আমরা জমিতে সঠিকভাবে দিতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই দাগ রোগ খুবই কম হয়। দ্বিতীয়ত হচ্ছে দাগ রোগের জন্য আলুতে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি সার, সেই সারটি হচ্ছে জিপসাম। এই জিপসামের উপরেই নির্ভর করে অনেকটা এই আলুর দাগ রোগটা। তো সেক্ষেত্রে যারা এর পরের মৌসুমে অবশ্যই জিপ সার প্রতি বিঘায় 30 কেজি আপনারা টিএসপি সার যতগুলো দিবেন ঠিক সম পরিমাণে জিপসাম কিন্তু দিতে হবে। আর এক্ষেত্রে দেখা যায় যে বর্তমান যে জিপসামগুলো পাওয়া যাচ্ছে 5 কেজি 10 কেজির প্যাকেটগুলো, এগুলোর ম্যাক্সিমাম যেগুলো নর্মাল কোম্পানি সেই কোম্পানিগুলো আসলে 2 নাম্বার হয়ে থাকে, ডলোচুন কিংবা ম্যাক্সিমাম ডলোচুন কিংবা চক পাউডার দিয়ে ভর্তি। জিপসাম বলতে সেখানে কোনো কথাই নেই। সেক্ষেত্রে আপনারা ভালো কোম্পানি যেমন স্কোয়ার কোম্পানি আছে, সিনজেন্টা কোম্পানি আছে, অটোক্রপ কেয়ার কিংবা এসিআই, এই ধরনের কোম্পানিগুলোর যদি অরিজিনাল বিশ্বাসযোগ্য কোনো দোকান থেকে থাকে সেইখান থেকেই সংগ্রহ করে জিপসার অবশ্যই প্রয়োগ করবেন। পার বিঘাতে নিম্নেই 15 কেজি, তাহলেই কিন্তু আপনার এই দাগ রোগটা অনেকাংশেই আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, দাগ রোগটা না হওয়ার নিশ্চয়তায় থাকতে পারবেন। তাহলে এই মৌসুমে তো আপনার আলু হয়ে গেছে, এই মৌসুমে আপনি কি করতে পারবেন? আপনার এই আলুতে জানি দাগ না হয় সেক্ষেত্রে আপনি কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে পারবেন? এখন এটা বালাইনাশক ব্যবহার করতে পারবেন, এটাই হচ্ছে কথা। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সবাইরে পরিচিত একটি ছত্রাকনাশক, এটি বহুভাবে কাজ করে থাকে, এটা সবাই কম বেশি পরিচিত একটি, সেটি হচ্ছে এমিস্টার টপ। এই এমিস্টার টপ যদি আপনারা ব্যবহার করতে পারেন আলুতে, সেই ক্ষেত্রে দেখবেন আপনার আলুতে স্ক্যাব রোগটা খুব কম হয়েছে। তাছাড়াও একটা কাজ করতে পারেন, স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের যে একটি বালাইনাশক হয়েছে, স্ট্রেপ্টোমাইসিন অথবা টেট্রাসাইক্লিন, এই ধরনের গ্রুপের যে বালাইনাশকগুলো আছে, ব্যাকটেরিয়া নাশকগুলো আছে, সেইগুলো আপনারা পার লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। এই আপনার আলুর বয়স তো এখন 50 দিনের উপরে, তাহলে 50 দিনের উপরে পরবর্তী যে 2 থেকে 3টা স্প্রে আপনারা করবেন, এই 2 থেকে 3টা স্প্রের কম বেশি একটা পরপর একটা স্প্রে দিবেন অবশ্যই টেট্রাসাইক্লিনের সাথে। এই আপনার যে ছত্রাকনাশক আলুতে স্প্রে করেন এই ধরনের ছত্রাকনাশকের সাথেই আপনারা অবশ্যই টেট্রাসাইক্লিন গ্রুপ অথবা স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ছত্রাকনাশক ওই বালাইনাশকটি ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন এবং টেট্রাসাইক্লিন এই 2 গ্রুপের যে কোনো একটি দিলে হবে। এই 2 গ্রুপের যে কোনো একটি দিলে আপনার আলুর যে ঝিম লাগে মরে যায়, এই সমস্যাটিও আপনি শতভাগ নিশ্চিত থাকেন যে আর দেখা যাবে না। পাশাপাশি এই গ্রুপটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার আলুর যে ট্যাপ হয়, এই পুষ পোড়া রোগটা হয় কিংবা আলু যে পচে যায়, এই সমস্যাটা একেবারে হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো চাষি ভাইরা সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটি, সেটি হচ্ছে অবশ্যই স্ট্রেপ্টোমাইসিন অথবা টেট্রাসাইক্লিন, বা তাও যদি না পান সেক্ষেত্রে টিসি ক্যাপসুল, আমি আবারও বলছি টিসি ক্যাপসুল, পার ক্যাপসুল 2 টাকা করে নেয় হচ্ছে হিউম্যান যে মেডিসিনের দোকানগুলো আছে এই দোকানগুলোতেও আপনারা পাবেন। অত কিছু যদি না পান তাহলে টিসি ক্যাপসুল টেট্রাসাইক্লিন গ্রুপের এই ওষুধটি, এটি হিউম্যানের দোকানেও পাবেন আবার ভেটের দোকানেও পাবেন। এটি মুরগিকে অনেক অংশে খাওয়ানো হয়ে থাকে মুরগির ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে দমন করার জন্য। এটা যদি আপনারা এই পার জার্কিন পানিতে 7 থেকে 10টা এটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনারা 2ভাবেই নিশ্চিত থাকতে পারছেন। এক হচ্ছে আপনার আলুর দাগ, দ্বিতীয়ত হচ্ছে আপনার আলুতে ঝিমানি রোগ আসবে না, এটা 100% নিশ্চিত। তবে এটা অবশ্যই পরপর 2টা স্প্রে করতে হবে। নিম্নে 2টা স্প্রে যদি আপনারা করতে পারেন আপনার আলু হবে
আয়নার মতন চকচকে। যদি আমাদের তথ্যটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেহেতু আমরা এই ধরনের কৃষি বিষয়ক তথ্যগুলো ভিডিওগুলো করে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।